একজন মানুষ যিনি থাকেন জাতীয় সংসদে কিংবা রাজনীতির কঠিন সিদ্ধান্তের কেন্দ্রে, কিন্তু এই মানুষটি যখন ঘরে ফেরেন তিনি একজন বাবা। তার কাঁধে মাথা রেখে বড় হয় তার সন্তানেরা। রাজনীতির আলো ছায়া পেরিয়ে আজ আমরা এমনই এক বাবা মেয়ের গল্প শুনব। তাদের জীবনের অজানা অধ্যায়, খুনসুটি কিংবা মান অভিমান, সেই গল্পগুলো নিয়ে আজকে স্টার নিউজের মুখোমুখি হয়েছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার বড় মেয়ে ব্যারিস্টার রাত্রি। কেমন আছেন আপনারা? ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের স্বাগত জানাচ্ছি স্টার গেস্ট আয়োজনে, স্টার নিউজের বিশেষ আয়োজনে। আমরা এই অনুষ্ঠানে প্রথমেই আপনাদের কাছে একটু জানতে চাইব, বিশেষ করে ভাইয়ের কাছে জানতে চাইব, সেটি হচ্ছে যে আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে 147টার উপরে আপনাকে মামলা মুখোমুখি হতে হয়েছে এবং গত 16 বছরেই প্রায় 8 বছরের উপরে আপনাকে কারাবন্দি থাকতে হয়েছে। এই যে রাজনীতি করতে গিয়ে আপনাকে এখন মনে হয়েছে কিনা যে আপনার পারিবারিক জীবনে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে স্টার টিভি, যদিও নতুন টেলিভিশন, এই টেলিভিশনের সাথে যারা আপনার সহ যারা এই টেলিভিশনের মালিক, আমার অত্যন্ত পরিচিত, আমার অঞ্চলের মানুষ, এই টেলিভিশনে যারা কলাকৌশলী যারা কাজ করছেন এবং যারা দর্শক, আমি সকলকে আমাকে এখানে দাওয়াতের জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আপনি যেটা বলেছেন, আসলে আমি তো অ্যাকচুয়ালি একজন রাজনৈতিক কর্মী। আমাদের জীবনের সেই বিভীষিকাময়ের কথা যদি এটা গল্প করে শেষ করা যাবে না, আসলে এটা বই লেখা যাবে, ইতিহাস। একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে, যেহেতু আমার বাবা একজন রাজনৈতিক নেতা ছিলেন আমার এলাকার নাটোরের, তখন থেকে আমার একটা হোপ ছিল যে যেহেতু আমার বাবা তার রাজনীতির জীবনে নাটোরে অনেক কলেজ, স্কুল, মসজিদ, মাদ্রাসা, সেই সময় আপনারা জানেন যে বিফোর লিবারেশন বা পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে ওই সময় একজন রাজনীতিবিদ, এখন যেরকম আমরা সরকারি অনুদানে রাস্তা করি, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছি সরকারি অনুদানে, আমার বাবা যে প্রতিষ্ঠানগুলো করেছে মনে হয় যে উনি ওই প্রতিষ্ঠানের মালিক। ওনার টাকা দিয়ে বা তার সম্পদ দিয়ে মসজিদ বা স্কুল এখনও সেগুলো চালু আছে। তো এই কারণে আমার একটা আগ্রহ ছিল যে আমার বাবার যে ভিত স্থাপন করেছে, সেই হিসেবে সূত্র ধরে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা আসলেন প্রেসিডেন্ট হিসাবে, উনি আসতেন নাটোরে উত্তরা গণভবনে, উনি উত্তরা গণভবনের সোফায় বসছেন রাত্রে, যখন একজন ছাত্রকর্মী হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমার বড় ভাই এখন বর্তমান বারের প্রেসিডেন্ট পিপি, ওনারা যখন ইউনিভার্সিটিতে ছাত্র নেতারা দেখা করতে আসতেন, আমি ওনাদের গাড়িতে উঠে পড়তাম। এই যে তার সাথে হৃদ্যতা, তার সঙ্গে কথা বলা, এই দলে আসা, মানে অর্থাৎ এই বিএনপি আমাকে জন্ম দিয়েছে এবং আমি এখন পর্যন্ত এই দীর্ঘ প্রায় 50 বছরের কাছাকাছি সময় এবং শেষটাও আমি এই আমার জীবনের শেষ ঠিকানা এই বিএনপির মাধ্যমে শেষ করতে চাই। যাই হোক, এই 50 বছর রাজনীতি জীবনে আমার অনেক কষ্ট আমাকে করতে হয়েছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে যখন এরশাদ ক্ষমতা আসলো, তখন এই দীর্ঘ 9টা বছর, তখন আমি কলেজ স্টুডেন্ট, আমার জেলে যাওয়া শুরু হলো 1982 সালের 24শে মার্চ। আজ থেকে কত বছর আগে হিসাব করেন। আর লাস্ট এই 2024 সালের অক্টোবর মাসের 17 তারিখে আমি অ্যারেস্ট হলাম। এরশাদের ক্ষমতা টেক ওভারের সময় জেলে গেলাম, আর হাসিনার পতনের সময় আমার জেল থেকে বেরোলাম। এই যে ভাই আপনাকে কারাগারে যেতে হয়েছে দীর্ঘ সময়, এই সময়টা পরিবার আপনাকে তো মিস করেছেন? আমি গ্রেটফুল টু আল্লাহ, গ্রেটফুল টু আমার পরিবার। আমার জন্য আমার 2টা বাচ্চা, এরা অনেক সাফার করেছে। বিশেষ করে 111-এর সময় জেলে যায়, তখন তো অনেক স্কুলে সম্ভবত 5-6-এ বোধহয় পড়ে। ও একা একা, আমার ওয়াইফও তখন আসামি হয়ে গেল। আমার ছোট বাচ্চারা তখন বয়স কত, 3-4 বছর বয়স, 4-5 বছর বয়স। ওর মা তাকে নিয়ে নিয়ে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে। হ্যাঁ, আর এই মেয়েটা তখন আমার বাড়িতে একা একা, আর্মিরা আসতো, পুলিশ আসতো, খুব খারাপ সময় তারা পার করেছে। এবং মানে আমার দুর্ভাগ্যটা কি জানেন, শুধু ওরা কষ্ট করেনি, আমার কারণে আমার পরিবারের, আমার ভাই, আমার ভাতিজা, আমার বোনের ছেলেরা, শুধু আমার কারণে ওই পরিবারের 3টে ছেলে জেলে গেল। আমার দুলাভাই মারা গেলেন, জেলে থেকে তারা জানাজা আসতে পারলো না। মানে আমি যেরকম আমার মা, আমি জেলে থাকা অবস্থায় মারা গেছি, আমার মাকে আমি মিস করেছি, এরকম আমার পরিবারের
104 জনকে 111 আলারা এমন কোনো দূর আর কাছের দলের এমন কেউ নাই যে যাদেরকে জেল দেয়নি। একটু ব্যারিস্টার রাত্রির কাছে আসতে চাই। আমরা এখন পরন্ত বিকেলে আছি, মানে কিছুক্ষণ পরে সন্ধ্যা, রাত্রি নামবে। আপনার নামও রাত্রি। সেই জায়গায় আপনার বাবা একটু আগে বললেন যে দুঃসময়গুলো যেটি পার করেছেন, আপনি তখন ছোট ছিলেন, ওই সময়গুলো আপনি কি মনে করতে পারেন কি না, ওই কষ্টের জায়গাগুলো যখন আপনার বাবা থাকতেন না, জেলে থাকতে হয়েছে? প্রথমত ধন্যবাদ। আমি আসলে এখানে আসার কিছুক্ষণ আগেও জানতাম না। কিছুক্ষণ আগে বাবা বলল যে আজকে আমরা একটা ইন্টারভিউ তোমাকেও আমি নিয়ে যেতে চাই, অ্যান্ড দিস ইজ অ্যাবাউট, আমি জিজ্ঞেস করলাম যে কী নিয়ে, তো সে আমাকে বললো যে অ্যাবাউট এভরিথিং দ্যাট হ্যাজ হ্যাপেন টু আস সো ফার, আমাদের স্ট্রাগলস। আসলে স্ট্রাগল বলতে আমরা 111-এর টাইমেও খুবই ছোট। 111-এর টাইমে আসলে প্রথমত তখন জেল কি, বাবা কেন পালিয়ে আছে, কেন আমার মা পালিয়ে আছে, তখন পর্যন্ত আসলে ওটা বুঝতামই না। কিন্তু ওই সময় 2 বছর আমি আমার বাসায় একা, মাঝে মাঝে নানু আসতো, মাঝে মাঝে খালারা আসতো, বাট পুরোটা সময় আমার একজন শফার ছিল, আর বাসায় একটাই মেয়েট ছিল যে আবার আমারই সমান। সেই আমাকে দেখে রাখতো, সেই আমাকে স্কুলে নিয়ে যেত, সেই আমাকে রান্না করে খাওয়াতো। বাবার কিছুদিন আগে আমরা আমাদের আলমারি গুছানোর সময় বাবার কিছু চিঠি পেয়েছি। তো বাবা জেলখানার চিঠিগুলো এখনও দেখলে আমার এখনও চোখে পানি চলে আসে। মানে আমরা আসলে, আমার বাবাও তখন খুবই ইয়াং, আমরা আসলে বুঝতেও পারছিলাম না যে আসলেও কি আবার কোনোদিন বাবাকে দেখবো, আসলেও কি বাবার সাথে আবার কোনোদিন দেখা হবে। কারণ আমার বাবার কিন্তু জেল হয়ে গিয়েছিল, 17 বছরের জেল হয়ে গিয়েছিল। সো আমি, আমার মা, আমার বোন, আমরা অ্যাকচুয়ালি মনে করেছি তাহলে 17 বছরই আমার বাবা জেলে থাকবে। কারণ একটা 10 বা 11 বছরের বাচ্চা কিন্তু বুঝে না, বা তারা, আমরা যেটা ফেস করেছি এটা আসলে একটা 10-11 বছরের বাচ্চা, যেখানে আমরা স্কুলে যাব, বাবা মার সাথে আমরা সময় কাটাবো, সেখানে আমি আমার বাবা মা কাউকে পাইনি। আই ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট। সো আমার মানে প্রত্যেকটা রেজাল্ট, অ্যাওয়ার্ড নিতে যখন যেতাম স্কুলে, তো আমার প্যারেন্টস ছোটোবেলা থেকে সবসময় যেত। তো ওই 2 বছরের কথা এখনও মনে পড়ে, যে স্কুলে গিয়েছি, একা ছিলাম, ওই অবস্থায়ও যে অ্যাওয়ার্ড নিচ্ছি। কারণ অফকোর্স পড়াশোনা তো আপনার করতে হবে। বাবা একটা অনুপ্রেরণা কিংবা একটা সাহস হিসেবে কাজ করেছে এই দুঃসময়গুলোতে। ওনাকে আপনারা হয়তো দেখেছেন যে উনি জেলেই ছিলেন বেশি সময়, আপনাদের ছোটবেলাটা যখন সবচেয়ে বেশি প্রয়োজন। ওইখানে ওই জন্য আমি আসলে বলছিলাম যে শুধু যে ছোটবেলায় তা না, ওইটা জাস্ট একটা স্টার্ট ছিল। তারপর 2013 সালে সে জেলে গেল, 2014 সালে একটা মার্ডার কেসে আমার বাবা জেলে থাকতো, তখন আমি হলো ইউনিভার্সিটিতে যাবো আর কি। তো ইলেকশনের টাইম, রাইট? তো তখন আমার বাবা অ্যারেস্ট হয়ে গেল। ওই দিনটার কথা আমি এখনও চিন্তা করলে আমার আসলে আমি ভুলতে পারি না। কারণ তারা এসে সিভিল ড্রেসে এসে আমার বাবাকে যেভাবে নিয়ে গিয়েছে, আমরা মনে করেছি যে আমার বাবাকে তারা গুম করে দিবে। আমরা বুঝিনি। আমরা যখন 2 ঘন্টা পরে জানতে পারলাম, টিভিতে দেখলাম যে সে গ্রেপ্তার, আমরা তখন মনে করেছি যাক, অ্যাটলিস্ট আমার বাবা গ্রেপ্তার হয়েছে। ভাই, রাজনীতিতে যে কঠিন সময় আপনাকে পার করতে হয়েছে, জেলে যেতে হয়েছে, এবং আপনার অনেক সহকর্মী গুম হয়েছে, আপনার খুব কাছের একজন বন্ধু ইলিয়াস আলী, তাকে গুম করা হয়েছে এবং তার কোনো হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এত কিছুর পরে যখন আপনি ঘরে ফেরেন, যখন আপনার দুটো মেয়েকে আপনি দেখেন, তখন ওই যে কষ্ট, ওই যে যন্ত্রণা, সেটা কিছুটা কমে কিনা ওদের দেখলে? না, আসলে সঠিকটাই আপনি বলেছেন। আসলে ইলিয়াস গুম হওয়ার পরে আমার যারা অনেক বন্ধু আছে সাংবাদিকরা, তারা সবাই আমারে বললো যে নেক্সট টু তুমি, আমি। সো আমি একটু ভয় পেয়েছিলাম। পরবর্তীকালে চিন্তা করলাম যে ইলিয়াস গুম হয়ে গেল, আমাকে এই দীর্ঘদিন ইলিয়াস গুম হওয়ার পরে অনেক দিন আমাকে পালিয়ে থাকতে হয়েছে, সতর্ক থাকতে হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, যে আমি যেটা বলছিলাম যে এই যে এখন আমি রাত্রিতে নিশ্চিত ঘুমাই, এই যে আমার বাচ্চাদেরকে একটু বুকে জড়িয়ে ধরি বা আদর করি বা দেখা হয়, কথা হচ্ছে, তো এটা গত 17 বছর কখনোই আমি এটা ভাবিনি। কারণ প্রতিটা মুহূর্তেই ছিল আতঙ্কময়। অর্থাৎ এই আওয়ামী লীগের পুরো শাসনামলটা, যেরকম আমি আমার নিজের এলাকায় আমার জীবনে বহু জেলখানায় করেছি, কিন্তু জেলের বাইরেও
যখন আমি ছিলাম আমি কখনো স্বাভাবিকভাবে ঈদ করতে পারিনি। অনেক দিন ছিল, অনেক ঈদ খেতে বসেছি, ঈদের দিন দুপুরবেলা আমার লোকজনকে নিয়ে ওসি টেলিফোন করলো, আপনাকে 10 মিনিট টাইম দেওয়া হলো, আপনি যদি না চলে যান তাহলে আপনাকে গ্রেপ্তার করব। এই যে থ্রেট, খাবারে রেখেই গ্রেপ্তার এড়ানোর জন্য হয়তো আমাকে নাটোর থেকে চলে আসতে হয়েছে। রাত্রি আপনার কাছে জানতে চাই যে যখন দুঃসময় গেছে, যখন শুনতো যে আপনি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মেয়ে, তখন কি আপনার যারা আশপাশে থাকতো, আপনার সার্কেল, তারা আপনার সঙ্গে মানে কোনো ট্রিটমেন্ট দিত, মানে কীরকম দিত সেটা একটু জানতে চাই। যারা একদম কাছের তারা আজকেও এখনও আছে, তারা দুঃসময়ও ছিল, তারা এখনও আগেও ছিল, এখনও আছে। কিন্তু হ্যাঁ, এরকম আমরা অনেক জায়গায় মানুষের ট্রিটমেন্ট বা অনেকে ভয় পেত, তাদের বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট ছিল, সেটা আমি খারাপভাবে বলবো না, বা এমনও ভাবে বলবো যে তারা মেবি ভয়ে তখন আগিয়ে আসে নাই, হেল্প করতে আসেনি বা মিশতে আসেনি, বাট কারণ তাদের পারিবারিক লাইফে তাদের সেফটির জন্য এটা ভয় হয়ে যেতে পারে। এই জেল থেকে এক জেল থেকে আরেক জেলেও যে বলবো জেলের এক্সপিরিয়েন্সটা আমি জানি না আপনারা কতটা জানেন, বাট আপনি সারাদিন অপেক্ষা করবেন। সকাল ভোর থেকে আমরা অপেক্ষা করতাম শুধু বাবার সাথে 5 মিনিট দেখা করার জন্য। এমন কোনো জন্মদিন আপনার মনে আছে যে আপনি আপনার বাবার জন্য কেঁদেছেন, জন্মদিন আসতে পারছে না এরকম অনেক, আপনাকে আমি একটা না, এরকম অনেক জন্মদিন আছে যে আমরা জেলখানায় গিয়েছি, জেলখানায় যে বাবার সাথে সেলিব্রেট তো না, তাকে একটু সেমাই নিয়ে গিয়েছি যে একসাথে একটু টাইম স্পেন্ড করবো, যেটা একটু দেখা হয়, এভাবেই জন্মদিন কেটেছে। বা বাবা পালিয়ে আছে, জন্মদিনে ফোনও দিতে পারছে না, কারণ ফোন দিলেও তো অনেক সময় আমাদের ফোন ওরা ট্র্যাক করতে পারে, সো ফোনও দিতে পারছে না। সো বাবার গলাও জন্মদিনের দিন শুনিনি, এরকমও আছে। আপনার সামনে থেকে আপনি বললেন যে একবার আপনার বাবাকে গ্রেপ্তার করা হয়েছিল, কয়েকবারই করা হয়েছে। আপনার বাবাকে আপনি কখনো কাঁদতে দেখেছেন এই দুঃসময়ে? জি, অনেকবার কাঁদতে দেখেছি। আমার বাবা অনেক ইমোশনাল। আসলে তার তো 2টা মেয়ে, তার তো ছেলে নাই। বাবারা যাদের মেয়ে থাকে তারা অন্যরকম হয়। আমার বাবা যতবার মানে জেলে গিয়েছে, সে পুরো ডিফারেন্ট পারসন। তাকে কিন্তু দেখে অনেক শক্ত লাগে, তাকে দেখে আপনারা মেবি অনেকে যারা চিনেন জানেন যে সে একটা ফাইটার। তো যতবার জেলখানায় গিয়েছে আমাদের জন্য আরও কষ্টকর ছিল, কারণ বাবাকে দেখতাম শুধু মানে 5 মিনিটের দেখাতেও সে শুধু কান্নাকাটি করছে। সো ওইটাতে আমাদেরও উপরে একটা মানে এফেক্ট পড়তো। বাবার কোন গুণটি আপনি নিজের মাঝে ধারণ করতে চান? বাবা সে অনেক গিভিং, সে খুব দয়ালু। তার ফ্যামিলির আগে কিন্তু তার নাটোরের মানুষ, তারপর আমরা। সো বাবার এই কেয়ারিং নেচারটা, বাবা যে সবসময় সে খুব গিভিং, এই জিনিসটা আমি চাই যে আমিও যাতে ভবিষ্যতে এটা অ্যাডাপ্ট করতে পারি। আপনি রাজনীতি করেছেন, জেলে গিয়েছেন, জীবনের ঝুঁকি ছিল, হয়তো আপনি ইলিয়াস আলীর মতো হতে পারতেন। সেই জায়গা থেকে আপনার একটি পরিবার ছিল আগে, 2 মেয়ে, কিন্তু আপনার তো নাটোরের বাসী আপনার পুরো পরিবার। সেই জায়গায় দায়িত্বের ভারটা কতখানি বলে মনে হয়? আমি একজন রাজনীতি কর্মী হিসাবে আমার জীবনে যে প্রত্যাশা যেটা ছিল, আমার কাছে মনে হচ্ছে 5ই আগস্টের শেখ হাসিনার পতনের পর সত্যিকার অর্থে যে গণতন্ত্র যেটাকে বলে, এইটাই যে 2টি অধিবেশন শেষ হলো, আমার কাছে মনে হচ্ছে যে আমি একজন সার্থক রাজনীতিবিদ। কারণ 1982 সালে যখন এরশাদ ক্ষমতা নিল, এই 9 বছর সংগ্রামের পর বেগম খালেদা জিয়া যখন আসলেন, দেশের জনগণ তাকে আবার ক্ষমতায় বসালেন, উনিও কিন্তু চেষ্টাটা করেছেন। যে এখন একটা উদাহরণ হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দিলেন তার বাড়িতে তারেক রহমানের বিয়েতে শেখ হাসিনা গেলেন, বেগম খালেদা জিয়াকে রিসিভ করলেন, বেগম খালেদা জিয়া তাকে বসালেন, বেগম খালেদা জিয়া তাকে খাওয়ালেন, বেগম খালেদা জিয়া তাকে গাড়িতে উঠিয়ে বিদায় করে দিলেন। আবার পরবর্তীকালে 96-এ তখনও আমি এমপি, তখন বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেতা, শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, তার মেয়ের বিয়েতে দাওয়াত দিলেন। বেগম খালেদা জিয়া এই যে পার্লামেন্টে এলডি হলে বেগম খালেদা জিয়া আসলেন, আমরা যদিও ওই দাওয়াত ছিলাম না, আমরা দাওয়াত পাই নাই, উনি গিয়েছিলেন, শেখ হাসিনা তার সঙ্গে দেখা করলেন না। বিকজ আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে জিয়া রহমান চেষ্টা করেছে
খালেদা জিয়াও চেষ্টা করেছে, খালেদা জিয়া তার মেয়ের বিয়েতে গেছে, উনি দেখা করলেন না। তারপর আপনার দেখা, আবারও বলি, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে শেখ মুজিবের কবর জিয়ারত করতে গিয়েছিলেন। নট অনলি দ্যাট, আমরা তারেক রহমানের সঙ্গে যখন ইতে গেলাম, গোপালগঞ্জে ইউনিয়ন প্রতিনিধি সভা করতে গেলাম, জিয়া রহমান, তারেক রহমান সাহেব আমাদেরকে সঙ্গে নিয়ে শেখ মুজিবের কবরে জিয়ারত করতে গেলেন। তার দুদিন পর দেখলাম যে জিয়া রহমানের মাজার থেকে তার যে রাস্তাটা রাতের অন্ধকারে উঠায় নিয়ে চলে গেছে। মানে কেউ যেন জিয়া রহমানের কবরে কেউ যেতে না পারে। এই যে গণতন্ত্র বা বাংলাদেশের রাজনীতিকে আজকে ধ্বংস, বাংলাদেশকে যে পিছিয়ে দেওয়া, আমি মনে করি আওয়ামী লীগ বা শেখ হাসিনার মতো একজন নেত্রী থাকলে কিছু দরকার না। আজকে দেখেন বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের এমপিদেরকে কি সম্মান করা, তার কাছে গিয়ে দাঁড়ানো, বিরোধী দলের নেতাদের বাড়িতে গিয়ে এই যে গণতান্ত্রিক, এই যে শিষ্টাচার, যে এই ধারা যেটা আজকে তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক যে প্রাতিষ্ঠানিক আজকে দেশের মানুষের মধ্যে যে সুবাতাস, উনি যে কার্যক্রম শুরু করেছে ব্যক্তি তারেক রহমান, আমি মনে করি এটা অব্যাহত থাকলে এটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আমি এই জন্য মনে করি আমি একজন সুখী মানুষ। ভাই, আপনি জাতীয় সংসদের হুইপ হিসেবে, আপনি সংসদ সদস্যদের অভিভাবক হিসেবে কাজ করছেন। ঘরের আপনি আপনার যে সন্তান, তাদের অভিভাবক হিসেবে কতখানি দায়িত্ব পালন করেছেন রাজনৈতিক বৈরিতার কারণে, এবং আপনি আপনার সন্তানদের জন্য কতটুকু গর্বিত? আমার মেয়ে তো বলেছি, আপনিও বলেছেন যে একজন বাবা, এটা স্বাভাবিক কারণে সন্তান, যেমন আমার বাবা বেঁচে থাকলে সবচেয়ে খুশি হতেন। আমার বাবার মানে এই জায়গায় আসার বহু আগে আমার বাবা মারা গেছেন, আমি স্কুলে পড়ি। আজকে আমার সন্তানরা অ্যাটলিস্ট তারা দেখে গেল যে তার বাবা এমপি ছিল, তার বাবা মন্ত্রী ছিল, বা সংসদে আজকে রাষ্ট্রের দায়িত্ব পালন করছে। একজন বাবা হিসেবে অবশ্যই আমি নিজেকে গর্ববোধ করি, এবং আমি এও মনে করি যে এলাকার মানুষ এত প্রতিকূলতার মধ্যেও আমি এই দীর্ঘ আমার রাজনীতির জীবনের, আমি উপরে আল্লাহ, আমি তার কৃতজ্ঞ, আমার মহান আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞ নাটোরের মানুষের কাছে। সর্বশেষ যে কথাটা নাটোরের মানুষের উদ্দেশ্যে বলতে চাই আপনার মাধ্যমে, গত টার্মে যখন আমি মন্ত্রী ছিলাম আমার বয়সটা কম ছিল, আমি আসলে তখন আমার সুযোগ ছিল, আমি বুঝে উঠতে পারিনি। আমি তখন করে যেতে পারতাম, তাহলে আজকে আমাকে এত স্ট্রেস, মানে এত টেনশন নিতে হতো না। আমি একটা স্বপ্নের নাটোর, যেটা নাটোরের মানুষ আজকে মৃত্যুর পরে আজকে যেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করে, আজকে বেগম খালেদা জিয়াকে স্মরণ করবে, এবং আজকে ঠিক সেরকম আমি আমার নাটোরের মানুষের জন্য আমার যে পরিকল্পনা, এই টার্মের মধ্যে আমি নাটকে একটা সুন্দর নাটক, যেটা শান্তি নাটক, উন্নয়ন নাটক, যে নাটককে মানুষ দেখতে আসবে, সেরকম একটা নাটক আমি উপহার দিতে চাই। আপনি কি চান যে আপনার পরবর্তী প্রজন্ম রোদেলা কিংবা রাত্রি রাজনীতিতে আসুক আপনার পথ ধরে? এটা আপনি চান কি না? তো এটা অ্যাকচুয়ালি পরিস্থিতি বলে, এরা এই যে 5ই আগস্টের আগে রাজনীতিকে তারা খারাপভাবে ঘৃণা করতো, কিন্তু 5ই আগস্টের পরে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে যে এই দিনের জন্য তারা অপেক্ষা করছিল। কারণ রাজনীতি তো দেশের জন্য ওরা করতে চায়। আজকে ও লেখাপড়া করে এসছে বিদেশে, এবং তাদের লেখাপড়ার স্টাইলটা পৃথিবীর সাথে, পৃথিবীর অর্থনীতি, পৃথিবীর মানে ডিজিটাল বা সকল সেক্টরের সঙ্গে ওরা কম্পিটিশন করে এগিয়ে যাবে, ওই অর্জন তো করেছে। তো ওরা যদি মনে করে রাজনীতি করতে চায়, আমি বাবা হিসেবে তো আমি অবশ্যই চাই যে আমার যে অসম্পূর্ণ কাজগুলো, নাটোরের মানুষের যে প্রত্যাশা, হ্যাঁ, তারা করতে যদি মানুষ চায়, নাটোরের জনগণ চায়, তারা আসবে। এটা আমি অবশ্যই নাটোরের মানুষের সাথে আমি আছি। নাটোরের মানুষ চাইলে আমিও চাই যে তারা আসুক। রাত্রে কি রাজনীতিতে আসতে চায় বাবার মতো করে, বাবার স্বপ্নগুলোকে সামনে আরো? আমি অ্যাকচুয়ালি বাবা যেটা বলেছে ওইটাই আমারও কথা। আমি এখন পর্যন্ত রাজনীতিতে আসবো কিনা সেটা আমি এখনও চিন্তা করিনি। আমি এখনও ইয়াং, কেবল প্র্যাকটিস করছি, ক্যারিয়ার গোছাচ্ছি। ভবিষ্যতে যদি এরকম কোনো অপরচুনিটি আসে যেখানে আমি মানে আমার মাধ্যমে আমি জনগণকে সাহায্য করতে পারবো, তাদের পাশে দাঁড়াতে পারবো, আমার বাবার যদি কোনো স্বপ্ন থাকে যেটা আমি নিজে ওইটা ফুলফিল করতে পারি। আপনার বাবা একজন রাজনীতিবিদ এবং দিন শেষে আপনার বাবা। যদি আপনাকে আমি বলি যে এই দুটি ক্রাইটেরিয়াতে আপনার বাবাকে নাম্বার দিতে, আপনি রাজনীতিবিদ হিসেবে কত নাম্বার দেবেন এবং বাবা হিসেবে কত নাম্বার দেবেন 100-তে? রাজনীতিবিদ হিসেবে I'll give him 9 out of 10,
Okay. 1 mark probably because you should always have a scope to improve, right? So এই জন্য 1 Obviously. mark আমি মনে করি যে এটাতে ইমপ্রুভমেন্ট, এটা নাটোরের মানুষ তাকে বলবে, আমি না, যে whether he is a 10 on 10 politician or not. বাবা হিসাবে 10-এ 10। ভাই কখনো খুনসুটি হয় কি না, যেমন আপনি কোনো বক্তব্য দিয়ে আসলেন সংসদে হোক কিংবা রাজনীতির মঞ্চে, কখনো কি এসে শুনতে হয়েছে সমালোচনা যে বাবা তুমি এটা না বললেও পারতে? of course. তার মানে আপনার তো শ্রোতা এবং সমালোচক দুজন। ওরা তো যখন যেটা খারাপ হয়, জি। নাটোরে অনেক সময় আমি বক্তৃতা দেই, এখন তো সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, যদি ওরা ওই কমেন্টসগুলো পড়ে বললো বাবা তুমি রং কথা বলেছো, এই তো দেখো না কমেন্টসগুলো আমরা পড়ে সব শোনা। সময় বাবাকে হ্যাঁ, বলি আবার যেগুলো পজিটিভ, Positive. বাবা ভেরি গুড, তুমি আজকে খুব ভালো বলেছো, সবাই দেখো ওরা পড়ে শোনায় যে দেখো বাবা সবাই, মানে তারা যেটা ব্যাড, যেরকম এই যে গত পরশুদিন আমার ছোট মেয়ের সঙ্গে শিক্ষামন্ত্রী দেখা হয়েছিল, বললো বাবা আঙ্কেল তো আমাকে খুব আদর করে বললো যে কি বলে ফার্মের মুরগি, যোগ করে বললো যে বাবা তো ঠিকই তো বলেছে আঙ্কেল, কিন্তু এই কথাটা যে পরবর্তীকালে এইটা মানে এত ব্যাড impact মানে পাবলিকলি এক্সপোজ হয়ে যাবে, ও নিজেও মানে আশ্চর্য গেছে। ও তো আমার সাথে গল্প করলো, পরশুদিন এসে আঙ্কেল আমাদের দেখে বলে এই তোমরা তো লেখাপড়া করছো বাইরে, বাতা বৃষ্টি পড়লে তো জ্বর এসে যাবে, ফার্মের মুরগি আমাদের যোগ করলো। ও বললো হেসে বললো যে আমার মেয়েও তো তাই, তার মেয়েও তাই। ভাই মেয়েরা তো বড় হলে মা হয়ে যায়, হ্যাঁ, মায়ের মা। ভূমিকায়, আপনার ক্ষেত্রে সেটা কিরকম? অবশ্যই আমি তো ওদের মা ছাড়া কথা বলি না। আমি মনে করি আমার শাসনও করে নিশ্চয়ই মায়ের মাঝে মাঝে? শাসন হয়েছিল কি, ওদের ওরা মায়ের জাত, শাসন কখনো ওইভাবে করি না, কারণ আমার শাসন তো ওরা মানে কেঁদে দেয় আর কি, মানে কখনো চোখ করে করে কথা বলিনি কখনোই, বা কোনো দিন ওভাবে চিন্তাই করি না, তো ওদেরকে আমি মাই মনে করি, যেহেতু মা নেই। রাত্রি যখন বাবা থাকতেন না, কারাগারে থাকতেন, তখন কি আপনার কোনো স্মৃতি এমন আছে যেটি আপনি নীরবে হয়তো কাউকে বলেননি, আপনার মাকেও না, আপনার ছোট বোনকেও না, সেরকম কোনো স্মৃতি আপনার আছে কিনা যে যখন আপনি একা কেঁদেছেন কিন্তু সেটা? আমি আসলে এরকম অনেক সিন আছে আসলে আমাদের, তো আমরা অনেক সময় মুভি দেখি বা অনেক সময় আমরা রিল দেখি, তো আমি এখনও অনেক ইমোশনাল হয়ে যাই কোনো সময় যদি দেখি যে এরকম কোনো সিন যে বাবা কারাগারে মেয়ে খাবার নিয়ে যাচ্ছে, এইরকম সিন দেখলে আমি খুব মানে ইমোশনাল হয়ে যাই, ওই কথাগুলো মনে পড়ে, আর তখন নীরবে আসলে কাঁদি। বাবা মনে হয় জানে না, আম্মুর সাথেও শেয়ার করিনি। এক একটা বাচ্চাদের জন্য এক এক রকম স্পেশাল মোমেন্ট থাকে, আমার জন্য যেরকম এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আমি ঈদ আমার পরিবারের সাথে করব। সো অনেক সময় দেখা যায় রেডি হয়ে চেষ্টা করছি যে হ্যাঁ আমি শক্ত, বাট রুমে যে শুধু কান্না আসতো যে বাবা নাই, বা এবার মনে করেছিলাম ঈদটা একসাথে করব, এবারও ঈদ করতে পারলাম না একসাথে। তো এরকম এখন তো বড় হয়েছে, এখন একটু স্ট্রং হয়েছি, মনে করি স্ট্রং হয়েছে, কিন্তু ছোটোবেলায় অনেক খারাপ লাগতো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সত্যিকার অর্থে রাত যত গভীর হয় আলো তত নিকটে আসে, এবং এই আপনাদের মতো অনেক পরিবার, বাংলাদেশের সহস্র পরিবারের চোখের জল, রক্ত এবং এই যে দুঃসহ যন্ত্রণা, এর মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশে আর কখনোই সেই মুহূর্তগুলো ফিরে না আসুক, সেই কামনা আমাদের, সেই প্রত্যাশা আমাদের। আপনাকে আপনার মাধ্যমে স্টার টিভির সকল দর্শকের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, স্টার নিউজের সাথেই থাকুন।